স্বাগতম সবাইকে অস্ট্রিয়ার জালসবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে প্রজেক্ট রিভাইভালের দ্বিতীয় সিজনের প্রথম পর্বে। ভোরবেলা বার্লিন সেন্ট্রাল স্টেশন থেকে রওনা দিয়ে দুপুর নাগাদে পৌঁছে গেলাম মেঘলা ও বৃষ্টি ভেজা জার্মান অস্ট্রিয়ান আল্পসের কোলে অবস্থিত এই শহরটিতে। অদূরে পাহাড়, মাঝে স্বচ্ছ জলের সালজাক নদী, নান্দনিক আর্কিটেকচার ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহরটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে অস্ট্রিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মাঝে একটি। সালজবুর্গ নামের অর্থ লবণের প্রাসাদ, যা এসেছে শত বছর ধরে এই অঞ্চলের লবণের খনির প্রাচুর্যতার কারণে। তাছাড়া বিশ্বখ্যাত মিউজিক কম্পোজার মোজার্টের শহর বলেও বেশ পরিচিত এই সালজবুর্গ। শহরের মাঝেই অবস্থিত মিরাবেল প্যালেস আমাদের প্রথম গন্তব্য। 1700 শতাব্দীর প্রথম দিকে নির্মিত এই প্যালেসটির নান্দনিক বাগানের জন্য বেশি পরিচিত। বিশেষত গ্রীষ্ম বা বসন্তের সময় পুরো জায়গাটি ফুল এবং পাতার রঙে সেজে ওঠে। তবে আমরা যেহেতু শীতের মধ্যে এসেছি, তাই তেমন একটা রং দেখা ছাড়াই এ যাত্রায় খুশি থাকতে হচ্ছে। সালজবুর্গের মূল যানবাহন বাস ও ট্রাম। মাত্র 4 ইউরো দিয়ে পুরো দিনের জন্য একটা ডে টিকিট কিনে নিলেই ঘোরা যাবে সারাদিন। তবে শহরের মূল আকর্ষণগুলো একরকম হেঁটেই ঘুরে ফেলা সম্ভব। আর হাঁটার জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে ওল্ড টাউন। শুধু পথচারীদের জন্য হাঁটার রাস্তা, দুই পাশে কেনাকাটার জন্য অনেক দোকানপাট, বিভিন্ন রকম স্থানীয় ও আন্তর্জাতিক রেস্টুরেন্ট ইত্যাদি চোখে পড়ার মতো। ওল্ড টাউনের বড় অংশ সালজাক নদীর পার ঘেঁষেই অবস্থিত। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির এই নদী প্রাচীনকাল থেকে এখন অবধি সালজবুর্গের মূল কেন্দ্র বলা যায়। বড়দিন চলে গেলেও উৎসবের আমেজ এখনও চারিদিকে তাকালেই দেখা যায়। নানা রঙের বাতির সাজসজ্জা, ক্রিসমাস ট্রি ডেকোরেশন কিংবা মানুষের ভিড়, সব মিলিয়ে ছুটির দিনে আনন্দের রেশ সবখানেই। আর বড়দিনের এই সাজসজ্জার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ক্রিসমাস মার্কেট। তাই ঢুকে পড়লাম ওল্ড টাউনের এই ক্রিসমাস মার্কেটে। দোকানিরা এটা সেটার পসরা সাজিয়ে বসেছে। হাতে তৈরি জিনিসপত্র, বাসা সাজানোর শোপিস, বাতি ইত্যাদি বাদেও হরেক রকম খাবারের দোকানেও মানুষের ভিড় দেখা গেল। আর মেলায় ঘুরে ফিরে ক্ষুধা পেয়ে গেলে ওয়াফেল, চেস্টনাট, হটডগ, হট ওয়াইন ইত্যাদির দোকানে ভিড় তো করাই যায়। শীতকালে দিন ছোট, বিকেল 4টা বাজতেই সন্ধ্যা হয়ে এলো আর চারিদিক আলোকিত করে রঙিন বাতিগুলো জ্বলে উঠল। তাই দিনের আলো থেকে রাতের এই বাতির আলোতেই মনে হয় ক্রিসমাস মার্কেটটা আরও বেশি সুন্দর লাগছে। এই সুন্দর চারপাশ দেখে বেশ খানিকটা হাঁটাহাঁটির পর ক্ষুধা নিবারণ করে চলে গেলাম শহরটাকে একটু উপর থেকে দেখতে। শহর সংলগ্ন পাহাড় মুনশেসবার্গ এর উপরে লিফটেই ওঠা যায়। খরচও কম, মাত্র 2 থেকে 3 ইউরো। আর উপর থেকে জালসবার্গ শহরের অনেকটাকেই রাতের আধারে জ্বলজ্বল করতে দেখার দৃশ্য সত্যিই খুব সুন্দর। আর এই রাতের সৌন্দর্য দেখেই আজকের দিনের সমাপ্তি এখানেই, পরদিন উঠতে হবে সকাল সকাল। সকাল সকাল জালসবুর্গ থেকে 150 নম্বর বাসে করে রওনা দিলাম বাদ ইশেল নামক পাহাড়ি টাউনের উদ্দেশ্যে। পাহাড়ি পথের মাঝে ফুসেল লেকের পাশে বিশ্বখ্যাত ব্র্যান্ড রেডবুলের অফিস দেখে চোখ আটকে যাবার মতো অবস্থা। পাহাড় লেকের মাঝে এত সুন্দর পরিবেশে অফিস বিল্ডিং থাকলে আর কি চাই। পুরো রাস্তাটাই আঁকাবাঁকা আর পাহাড়ি, একটু আধটু সবুজ, তার উপরে বরফের সাদা আস্তরণে রাস্তার দুই পাশের অনেকটাই ঢেকে আছে। প্রায় 1.25 ঘন্টা পর বাদ ইশেল পৌঁছে আরেকটি বাসে করে রওনা দিলাম আরেক পাহাড়ি ছোট্ট টাউন বাদ গোইজার্নে। দুই পাশেই পাহাড় আর মাঝে দিয়ে বয়ে চলা ছোট পাহাড়ি নদী ট্রাউন। নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই ছোট টাউনটিতেই আজকে আমাদের থাকার ব্যবস্থা। হোস্টেলে চেক ইন করা শেষে ট্রাউন নদীর পাড় ধরে একটু হেঁটে চারপাশটা দেখতে বেরোলাম। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আর স্রোতের শব্দ শুনতে শুনতে মনে পড়ে গেল 2019 সালে এই বাদ গোইজান থাকার অভিজ্ঞতার কথা। আবহাওয়া ভালো থাকায় সেবার দূরের পাহাড়গুলো ভালোভাবে বোঝা গেছে আর সৌন্দর্য অনেক বেশি উপভোগ করা গেছে। তবে এবারের এই বৃষ্টি আর সাদা বরফের আস্তরণে ঢাকা বাদ গোইজানও অন্যরকম সুন্দর। একটু ঘোরাঘুরির পর ট্রেন স্টেশনে গিয়ে হলস্টাড যাবার ট্রেনে চড়ে বসলাম। মাত্র 2টি স্টপ দূরে এই ট্রেন স্টেশনটি লেক হলস্টাডের একপাশে অবস্থিত।
স্টেশন থেকে হলস্টাডের মূল ভিলেজে যেতে হলস্টাড লেকের এপার থেকে ওপারে 5 মিনিটের একটা ফেরি পারাপার আছে। হলস্টাড সম্ভবত অস্ট্রিয়ার সবচেয়ে বেশি পরিচিত জায়গাগুলোর মাঝে একটি। ইন্টারনেটে এই একটি ছবির ফ্রেম দেখে অনেক মানুষ ভিড় করেন এই জায়গাটিতে। আমরাও তাই এই সুন্দর দৃশ্যটিকে ফ্রেমবন্দি করে নিলাম। 1700 শতাব্দীর বাড়িঘর, শত শত বছরের পুরনো লবণের খনি, একদম ছবির মতো পাহাড় লেকের সমষ্টি, সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা। এই অঞ্চলে প্রায় 7000 বছর আগে প্রথম লবণের সন্ধান পাওয়া যায়। মাত্র 850 মানুষের বসবাস এই হলস্টাড ভিলেজটিতে। তবে বছরে মোট ট্যুরিস্টের আগমন সাধারণ সময়ে প্রায় 10 লাখের কাছাকাছি, যদিও এখন কোভিড-19-এর কারণে ট্যুরিজম খুবই সীমিত। বাড়িঘরগুলোর কাঠের বারান্দায় বড়দিনের বাতির সাজ আর রঙিন দেয়াল যেন আশেপাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ভিলেজের মূল স্কোয়ারটিতে বেশ কিছু রেস্টুরেন্ট ও আশেপাশে কয়েকটি সুভিনিয়ার শপ আছে। প্রায় 1 কিলোমিটার মূল রাস্তার এক পাশে লেক, অন্য পাশে পাহাড়ের ধাপে ধাপে নির্মিত বাড়িঘর, আর ভিলেজের মাঝে দিয়ে পাহাড় বেয়ে নেমে গেছে ঝর্ণার স্রোত। এই ঝর্ণার পাশ দিয়েই এঁকে বেঁকে চলে গেছে একটি হাঁটার পথ, যার মাঝে 2 থেকে 3টি সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে। সেখান থেকে ঝর্ণাটাকে যেমন কাছ থেকে দেখা যায়, তেমনি একটু উঁচু থেকে হলস্টাড চার্চ আর পাহাড়ের ব্যাকড্রপও বেশ সুন্দর লাগে দেখতে। এই পথটা যেখানে শেষ সেখানে ফানিকুলার লিফটে করে পাহাড়ের উপরে ওঠার ব্যবস্থা আছে। যদিও মেঘের কারণে এই যাত্রায় উপরে উঠলাম না, তবে 2019 সালের ট্রিপে দেখার সুযোগ হয়েছিল উপরে কি আছে। সেখানে স্কাই ওয়াক থেকে পুরো লেকের ও আশপাশের এলাকার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর চাইলে হলস্টাডের পুরাতন যে সল্ট মাইন, সেই মাইনের ভেতরেও ঢোকা যায় কয়েক ঘন্টার গাইডেড ট্রিপের মাধ্যমে। আর সল্ট ল্যাম্পের মতো ছোট বড় অনেক সুভিনিয়রও চাইলে এখান থেকেই কালেক্ট করা সম্ভব। হলস্টাডের মূল রাস্তার শেষ প্রান্তের নাম হলস্টাড লান। এখানে স্থানীয় বাসস্ট্যান্ড ও সুপারমার্কেট আছে। আর বাকি সব জায়গার মতন এখান থেকে হলস্টাড ভিলেজের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। একটু সামনে এগুলি দুটো ছোট্ট দ্বীপের মতন জায়গা। ছবি তোলার জন্য বেশ ভালো জায়গাই বলা যায়। কতক্ষণ সেখানে ছবি তুলে ভিডিও করতে করতে বেশ খানিকটা সময় পার করে ফেললাম। ছবি তোলা আর বসে থাকার পর্ব শেষ করতে করতে হলস্টাডের বুকে সন্ধ্যা নেমে এলো। বাড়িঘরগুলোর হলুদ বাতিগুলো জ্বলজ্বল করে উঠল এই পাহাড় কন্যার বুকে। লেকের পানিতে সেই আলোর রেখাগুলো যেন এক অন্যরকম মায়াবী সৌন্দর্য এনে দিল এই পাহাড়ের বুকে। সারাদিনের ঘোরাফেরার শেষে আবারও ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা। তারপর ফেরি পার হয়ে লেক হলস্টাডের অপর পাশ থেকে ট্রেনে উঠে গেলাম বাদ গইজান যাবার উদ্দেশ্যে। আর কুয়াশা ঢাকা বাদ গইজানে ফিরে রাতের খাবার খেয়ে আজকের দিনের মতো ঘুম। পরদিন সকালে আছে অন্য প্ল্যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোতে একটু মনটা ভালো হয়ে গেল আগের 2 দিনের চেয়ে আবহাওয়া ভালো দেখাতে।
যদিও আকাশ মেঘলা, তবে বৃষ্টি নেই আর মেঘের ফাঁকে ফাঁকে পাহাড়ের সাদা শুভ্র চূড়াগুলো উঁকি দিচ্ছিল। আগের দিনের হলস্টাড পেরিয়ে চলে এলাম ওভারট্রাউন নামে একটা ছোট্ট ভিলেজে। এই ভিলেজটি মূলত স্কি রিসোর্টের জন্য বিখ্যাত। তাছাড়াও ডাকস্টাইন মাউন্টেন রেঞ্জের প্রায় 2100 মিটার উচ্চতার কয়েকটি পিক থাকায় আর সেখানে অবজারভেশন প্ল্যাটফর্মের কারণেও এই জায়গাটিতে ট্যুরিস্টদের আনাগোনা থাকে। কয়েকটি ধাপের স্কি লিফট বা কেবল কারে চড়ে পাহাড়ের উপরে ওঠা যায়। আমরাও সেই প্ল্যাটফর্মে যাবার আশায় স্টেশন থেকে বেশ খানিকটা হেঁটে ও একটু অংশ বাসে করে সরাসরি ডাকস্টাইন মাউন্টেনের স্কি লিফটের গোড়ায় চলে গেলাম। তবে আশায় ঘুরে বালি। পাহাড়ের উপরে প্রচণ্ড বাতাস ও তুষার ঝড়ের কারণে সবচেয়ে উঁচু প্ল্যাটফর্মগুলো বন্ধ, তাই আর উপরে ওঠা হলো না। তবে এই জায়গাটাতেও বেশ ভালোই লাগছিল। ছোট কি বড়, নানান বয়সের সবাই যেন চলে এসেছে এই শীতকালীন স্কি রিসোর্টে স্কি করতে। আর তাদের দেখে ভবিষ্যতে কোনো একদিন নিজেও স্কিইং করার জন্য আসবো বলে ঠিক করলাম। স্কি রিসোর্টে নিজেদের স্কির জিনিসপত্র কেনা বা ভাড়া নেওয়ার জন্য দোকান আছে। সেই দোকানে নানা রকম, নানা বর্ণের, নানান বয়সের মানুষের জন্য স্কির বিভিন্ন গিয়ার পাওয়া যায়। আর স্কি রিসোর্ট ঘুরে এবার ফিরতি যাত্রা। ওভারট্রাউন থেকে হলস্টাড এসে দুপুরের খাবার খেয়ে বাডগোইজানে আমাদের হোস্টেল থেকে ব্যাগগুলো নিয়ে আবার সালজবুর্গের পথ ধরলাম। কাচের জানালা দিয়ে দূর পাহাড়ের মেঘের খেলা দেখতে দেখতে আর এই অসম্ভব সুন্দর পাহাড়ের কয়েকটা দিনের কথা ভাবতে ভাবতে আলো নিভে এলো প্রায়। আর পাহাড়ের এই মায়া নিয়েই শেষ করছি আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্প নিয়ে। গুড বাই।